চোখের দেখা সবসময় সত্যি হয় না। আমরা যেটা সবসময় দেখি বা শুনি তার পেছনে থাকে সত্য মিথ্যা লুকোচুরি। হয়তো যেটা দেখি তার পেছনে থাকে ভয়ঙ্কর এক লোমহর্ষক কাহিনী। ঠিক এমনই সত্য মিথ্যার আড়ালে জানা অজানা লোমহর্ষক কাহিনী নিয়ে তৈরি দুজনের সিরিজটি। সিরিজটিতে এত পরিমাণে টুইস্ট আসতে থাকবে যেটি আপনাকে গল্পের শেষ অবধি ধরে রাখবে। আর গল্পের শেষটা না দেখা পর্যন্ত আপনি এই গল্প ছেড়ে উঠতে পারবেন না। আপনাদের মনেও বহুত কৌতূহলের জন্ম দিবে এই গল্পের শেষটাতে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল গল্পে। শুধু একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা দেখি বাসু ঠাকুর ইন্ডাস্ট্রির এমটি অমর বাসু রাত ৩টার সময় ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিল, কিন্তু হঠাৎ করেই দুইটা গাড়ি তাকে ফলো করে। তাদের থেকে বাঁচতে গিয়ে অমর স্পিডে গাড়ি চালায়, আর এক পর্যায়ে সে একটা ল্যাম্প পোস্টে এসে ধাক্কা মারে। আর এই অ্যাক্সিডেন্টে সে গুরুতর আহত হয়, যার কারণে সে ২ মাস হসপিটালে ভর্তি থাকে। তারপর বাড়ি ফেরার পরের দিনই সকালে সে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়, আর তার পরনের গলার টাইটা কোথায় রেখেছে তার মনে পড়ছিল না। তখন তার ওয়াইফ অহনা এসে তাকে হেল্প করে এবং অহনা বলে, তোমার শরীর ভালো না, এই অবস্থায় অফিসে না গিয়ে বাড়িতে একটু রেস্ট করো। অপর বলে, আমি অফিসে গেলেই বেশি ভালো থাকবো, কাজের ভেতর থাকলে আমার মন ভালো থাকবে। এ কথা বলে সে অহনার আর কোনো কথা না শুনে গাড়ি নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বের হয়ে গেটের সামনে একটা দোকান থেকে সিগারেট কিনে খায়, যেটা দেখে অহনা খুব অবাক হয়ে যায়, কারণ অমর কখনোই সিগারেট খেত না। এদিকে ইন্টেলিজেন্স বোর্ডের অফিসার উৎসুককে দেখা যায়। সে একটা টেরোরিস্ট গ্রুপকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, আর যেখানে একজন বাঙালি বিজনেসম্যান ও টেরোরিস্টের সাথে এক হয়ে তাদের কাছে সাহায্য করে। এছাড়াও অফিসার খবর পায় এই 15ই আগস্ট টেরোরিস্টরা একটা অ্যাকশন নিতে যাচ্ছে, আর এই অ্যাকশন যে করেই হোক আটকাতে হবে, নয়তো দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অন্যদিকে অমর অনেকদিন পর বাড়িতে ফিরে রাতে অহনাকে নিয়ে বাইরে তাদের বন্ধুদের সঙ্গে ডিনারে যায়, যেখানে অমরের ব্যবহারগুলো সবার কাছে পরিবর্তন লাগে। এই যেমন অহনাকে জেলাসি ফিল না করানো, অহনার বান্ধবীর সাথে ফ্ল্যাট না করা, স্কেচ না খাওয়ার রমিতে হেরে যাওয়া, এই সমস্ত বিষয়গুলোতে অহনা বেশ চিন্তিত হয়ে পড়ে। এমনকি বাড়ি এসে দেখে অমর তার পরনের জামা কাপড়গুলো খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যেটা আমার কখনোই পছন্দ করে না। সে সবসময় গোছানো সিস্টেমেটিক সবকিছু পছন্দ করে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পায় অমর অহনাকে কোনো কিছু না বলেই অফিস চলে গেছে, যেটা এর আগে কোনোদিনও হয়নি। অমর কোনোদিনও অহনাকে না বলে অফিসে যায়নি। এসব কিছু দেখে অহনা মনে করে অমর ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়টা শাশুড়ির সঙ্গে খুলে বলে। তখন অহনাকে তার শাশুড়ি বোঝায় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে এত চিন্তা না করতে, কেননা অমরের বেশ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তা থেকে তার ঠিক হতে একটু সময় লাগতে পারে। যাই হোক, অহনা এসব কিছু বাদ দিয়ে তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অহনা একজন ফুড রিভিউয়ার, বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খেয়ে রিভিউ করে। তো রেস্টুরেন্ট থেকে কাজ করে বের হওয়ার সময় একটা চিরকুট দেখতে পায়। আপনার স্বামীর মুখোশ পরা রূপটা চিনে নিন। চিরকুটটা পেয়ে অহনা বেশ ঘাবড়ে যায়, আর রেস্টুরেন্ট থেকে বাইরে বের হলে যা দেখে সেটা দেখে তো তার চোখ কপালে উঠে যায়। এখন দেখে তার হাজবেন্ড কোনো একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় অহনা অমরকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? তখন অমর বলে, একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে আছি। এ কথা শুনে অহনার বুঝতে আর বাকি নেই তার স্বামী তার সাথে চিট করছে। বাসায় ফিরতেই অহনা তার স্বামীকে রাস্তায় দেখেছে সম্পূর্ণ বিষয়টা বলে। তখন অমর অহনাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। ওই মহিলার নাম মীরা সিনহা। সে আসলেই তার একজন ক্লায়েন্ট, যে কিনা তার বিজনেসের জন্য র ম্যাটেরিয়াল কেনার জন্য এখানে এসেছে। এসব কথা শুনেও অহনা তার স্বামীর কথা বিশ্বাস করে না, তাই সে মীরাকে ফোন দিয়ে তার ওয়াইফের সঙ্গে কথা বলিয়ে দেয়। তখন অহনার বিশ্বাস হয়, আর নিজের ভেতরে এক স্বামীকে ভুল বোঝার জন্য গিলটি ফিল করতে থাকে। এর পরের দিন ছিল অমরের জন্মদিন। প্রত্যেকবারের মতো এবার অহনা নিজে হাতে তার জন্য সারপ্রাইজ গিফট রেডি করে, নিজে হাতে কেক বানায়। কিন্তু অহনা দেখতে পায় আশ্চর্যজনকভাবে তার হাজবেন্ড তার জন্মদিনের কথাও ভুলে গেছে। এই বিষয়টা অহনা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, তাই সে কাউকে কিছু না জানিয়ে অমরের ডক্টরের সঙ্গে গিয়ে দেখা করে, যে তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টের সময় ট্রিটমেন্ট করেছিল। এখানে অহনা জিজ্ঞেস করে,
আমার হাজবেন্ড তার আগের অনেক কিছুই ভুলে যাচ্ছে, এটা কি করে সম্ভব? তখন ডাক্তার তাকে বুঝিয়ে বলে, এত বড় অ্যাক্সিডেন্টের পর রিকভারি স্টেজে মেমোরি লস হওয়াটাই স্বাভাবিক, এতে টেনশন করার কিছু নেই। এ কথা শুনে অহনা সেখান থেকে বাড়ি ফিরে আসে। এরপর দেখা যায় ডক্টর এই বিষয়টা উৎসবকে ডেকে বলে দেয়। ডক্টর উৎসবকে বলে অহনা অমরকে সন্দেহ করছে, করাটা স্বাভাবিক, কারণ মানুষের এতটা চেঞ্জ কখনোই হয় না, আর তার এমন কোনো মেজর অ্যাক্সিডেন্টও হয়নি। এ কথা শুনতেই উৎসব বলে, যে করেই হোক সবাইকে বিশ্বাস করাতে হবে, কেননা এটা দেশের জন্য খুবই জরুরি। অন্যদিকে অমরের বার্থডে পার্টিতে অমরকে ফাটাফাটি ডান্স করতে রেখে অহনা পুরোপুরি অবাক হয়ে যায়, কেননা এর আগে কখনো অমর এইভাবে ডান্স করেনি। আর যে কখনো ডান্স করেনি সে এতটা ভালো কি করে ডান্স করতে পারে। এরপর ঘরে এসে অহনা অমরকে তার সারপ্রাইজ গিফটটা দেয়, যেটা তার ছোটবেলা থেকেই খুব পছন্দ। কিন্তু সারপ্রাইজিং ভাবে দেখা যায় এই গিফটটাও অমর চিনতে পারে না, এমনকি গিফটটার নামও সে বলতে পারে না। এই সবকিছু মিলিয়ে অহনা বেশ হতাশ হয়ে যায়, আর নিজে খুব ভায়োলেন্ট হয়ে উঠলে তখন পরিস্থিতি সামলানোর জন্য অমর বলে, আমার অ্যাক্সিডেন্টের জন্য আমার কোনো কিছু মাথায় কাজ করছে না। তো যাই হোক, পরের দিন অহনা তার বান্ধবী রূপসার সঙ্গে দেখা করতে আসে, আর অমরের সম্পূর্ণ বিষয়টা তার বান্ধবীকে বলে। তখন রূপসা অহনাকে সাজেস্ট করে অমরের সঙ্গে ক্লোজ হওয়ার জন্য। তো যে কথা সেই কাজ, বাড়ি ফিরে অহনা রূপসার কথা মতো ঘর সাজিয়ে নিজেকে পরিপাটি করে অমরের জন্য ওয়েট করতে থাকে। অফিস থেকে অমর ফেরার পর অহনা খুব রোমান্টিক মুডে অমরের খুব কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় অমর অহনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, সেই সাথে তাকে অনেক উল্টাপাল্টা কথাও শুনিয়ে দেয়। এইসব কিছু দেখে অহনা আরো অবাক হয়ে যায় আর মন খারাপ করে। তাই সে পরের দিন তার বন্ধু প্রসিদ্ধর সঙ্গে দেখা করে এ বিষয়গুলো খুলে বলে। প্রসিদ্ধ সবকিছু শুনে বলে, হয়তো অমরের ওই মেয়ের সঙ্গে কোনো রিলেশন আছে, যার কারণে তোর সঙ্গে এমন ব্যবহার করছে, আর ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। রাতে অমর ঘুমিয়ে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে অহনা অমরের ফোন চেক করে। অমরের ফোনে আননোন নাম্বার থেকে একটা এসএমএস আসে, আর এই বিষয়টা অহনা তার বন্ধুকে কল করে জানিয়ে দেয়। সেটা আবার অমর আড়াল থেকে শুনে ফেলে। এর পরের দিন অহনা লুকিয়ে লুকিয়ে অমরের অফিসে যায় জানার জন্য মীরা সত্যি তার কোনো ক্লায়েন্ট কিনা। এরপর অহনা লুকিয়ে লুকিয়ে সেক্রেটারির রুমে ঢুকে তার কম্পিউটার চেক করে দেখে মীরা নামের কোনো ক্লায়েন্টই তাদের নেই, অর্থাৎ অবশ্যই দিন অহনাকে সে মিথ্যা কথা বলেছিল। এরপর সে অফিস থেকে বের হলে দেখতে পায় অমর আর তার সেক্রেটারি গাড়িতে করে অফিসে ঢুকছে। তাদেরকে এমনভাবে দেখে অহনা দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত অমর তার গাড়ির আয়নার ভিতর অহনাকে দেখে ফেলে। তো যাই হোক, এইসব কিছু দেখে অহনার চুপ করে বসে থাকতে পারে না, তাই সে একজন ডিটেকটিভের কাছে আসে, তার নাম অশোক দত্ত। এদিকে অফিস থেকে অমর ফেরার পথে দুইটা গুন্ডা তাকে কান পান্ডে নিয়ে নেয় আর বলে খড়গপুরের হিসাবটা এখনো বাকি। এ সমস্ত কথা শুনে অমর কিছুই বুঝতে পারে না। তখন তারা টাকা চাইলে অমর বলে, তোমরা ভুল জায়গায় এসেছো, আমি তোমাদের কোনো টাকা দিতে পারবো না, আমি সে নই। এসব কথা গুন্ডারা কোনো মতেই বিশ্বাস করতে চায় না, তাই অমর গাড়িটাকে একটা আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে, আর এই দুই গুন্ডাকে আছে রকম কেলানি দেয়, আর এরপর ফোন করে কাউকে এই সমস্ত ইনফরমেশন দিয়ে দেয়। অন্যদিকে সেই উৎসব একজনকে ফোন করে বলে, এত সিকিউরিটি থাকার পরেও কি করে দুইটা গুন্ডা অমর পর্যন্ত পৌঁছে যায়? অমরের যদি কিছু হয় তাহলে পুরো মিশনটাই ফেল হয়ে যাবে। পরের দিন অহনা আবার ওই ডিটেকটিভের কাছে আসে। তখন অশোক দত্ত বলে, অনেক খোঁজ খবর নিয়ে জানলাম আপনার হাজবেন্ড ও মেয়েটার সঙ্গে এর আগে অনেকবার দেখা করেছে, তবে তাদের ভিতর রিলেশন চলছে কিনা এটা নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে যতটুকু বুঝতে পারলাম আপনার হাজবেন্ড বা ওই মেয়েটা কোনো নর্মাল মানুষ নয়, এদের ভিতর কোনো একটা হিস্টোরি আছে। আপনার হাজবেন্ডকে প্রতিদিনই অনেক মানুষ ফলো করে, এরা কারা আর কেনই আপনার হাজবেন্ডকে ফলো করে? এমনকি আপনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টও হয়েছিল তারা খেয়ে। যারা ওই দিন আপনার হাজবেন্ডকে তাড়া করেছিল তারাই বা কোথায় গেল? তাছাড়া আপনাদের কোম্পানির এত টাকা আর আমাদের কোম্পানির প্রোডাক্টে তেমন কোনো সেলস নেই, তাহলে কোথা থেকে এত এত টাকা আসে? এসব কিছু শোনার পর অহনা বুঝতে পারে না কি উত্তর দেবে, তাই অহনা বলে, আপনি আপনার ইনভেস্টিগেশন চালিয়ে যান, আমি এর শেষটা দেখতে চাই, কারণ সত্যিটা জানা আমার জন্য খুবই দরকার। মূলত অহনা বিয়ের পর থেকে তার হাজবেন্ডকে যেমনটা দেখেছে তার হাজবেন্ড তেমনটা নয়, তার অন্য একটা রূপও আছে যেটা কেউই জানে না।
আর অহনা বিয়ের ৫ বছর হয়ে গেলেও তার হাজবেন্ড সম্পর্কে কোনো কিছুই জানতো না। অমর এই বিজনেসটাকে সামনে রেখে তার পেছনে কালো টাকার বিজনেস করে। আর এই মানি লন্ডারিং এর জন্য অমর অনেক ফেমাস। ওকে সবাই ভিন্ন একটা পরিচয়ে চিনে। এদিকে উৎসবকে দেখা যায় ফোনে করে কারোর সাথে কি বিষয় যেন আলোচনা করছিল। উৎসব মূলত মীরার সঙ্গে কথা বলছিল। এখানে একটা টুইস্ট রিভিল হয়, এই মীরাও একজন পুলিশ অফিসার। অন্যদিকে বাড়ি ফিরলে অহনা দেখতে পায় তার শ্বশুর কোনো একটা কারণে তার ননদের উপর অনেক রাগারাগি করছে। আর এই বাড়ির নিয়ম কর্তার মুখের উপর কেউ কোনো কথা বলতে পারবে না। তখন দেখা যায় হঠাৎ করে সেখানে অমর এসে তার প্রতিবাদ করে। এই প্রথমবারের মতো অমর তার বাবার বিপক্ষে গিয়ে তার বোনের পক্ষ হয়ে কথা বলেনি। এমনটি এর আগে কখনই ঘটেনি, যেটা থেকে অহনা আরো ঘাবড়ে যায়। আর এই বিষয়টা ফোন করে অশোককে জানিয়ে দেয়। তখন অশোক আরো ইনফরমেশন অহনাকে জানায়। কয়েকদিন আগে এখানে 2টা গুন্ডা আপনার হাজবেন্ডকে কিডন্যাপ করেছিল। এরপর থেকেই সেই 2টা গুন্ডার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠিক সেই সময় অহনাকে সে অবাক করে দিয়ে জিজ্ঞাসা করে, আপনার পরিচিত কেউ খড়গপুর জেলে আছে কিনা? অহনা বলে, আমার কোনো পরিচিতি কখনো জেলে যায়নি। এরপর অশোক বলে, তাহলে ঠিক আছে, পরে আবার আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা হবে। এই বলে সে ফোন কেটে দেয়। এদিকে সিআইডি অফিসাররা পাকা নিউজ পায় 15 তারিখেই টেরোরিস্টরা তাদের অ্যাকশনে নামবে। তাই সকল অফিসারকে সজাগ থাকতে বলে দেয়। অন্যদিকে অশোক অহনাকে ফোন করে বলে, কাল সকালে তুমি আমার সঙ্গে দেখা করবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, যেটা কিনা ফোনে বলা যাবে না, কারণ ফোনটা যে কোনো মুহূর্তে ট্র্যাক হতে পারে। শুধু এতটুকু বলে, অমর বড় একটা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে। কিন্তু দেখা যায় অমর আগে থেকেই অহনার ফোনটা ট্র্যাক করে রেখেছে। পরের দিন অহনা অশোকের অফিসে গিয়ে দেখতে পায় সেখানে অশোক নেই। আশেপাশে মানুষের কাছে খোঁজ নিলে তারা জানায় কি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য সে আজই এখান থেকে চলে গেছে। এসব কিছুতেই অহনার সন্দেহ আরো বাড়তে থাকে। তাই সে সরাসরি অশোকের বাড়িতে চলে আসে। আর সেখানে আসলে অশোকের ওয়াইফ জানায় অশোকের কোনো গ্রামের বাড়ি নেই। তাছাড়া তারা এরকম মাঝে মাঝে আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়ার স্বভাব আছে। এই সবকিছু মিলিয়ে অহনা খুব ডিস্টার্ব হয়ে পড়ে, কারণ সে সারা রাত ঘুমাতে পারে না। সে কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে আবারও তার বন্ধু প্রসিদ্ধর বাড়িতে আসে আর তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। এইসব কিছু শুনে প্রসিদ্ধ বলে, তুই কিছুদিনের জন্য এখান থেকে দূরে কোথাও চলে যা। কিন্তু অহনাও হাল ছাড়ার পাত্রী নয়। সে সবকিছু শেষ না জেনে এখান থেকে কোনো মতেই যেতে রাজি হয় না। দুজন মিলে আবারও অশোকের অফিসে আসে যদি কোনো কিছু জানা যায় তার জন্য। আর অনেক খোঁজাখুঁজি করার পর অশোকের রুম থেকে তেমন কিছুই খুঁজে পায় না। তবে অহনা তার লেটার বক্স থেকে একটা পেন ড্রাইভ খুঁজে পায়। এদিকে আবারও 2টা গুন্ডা এসে অমরের মাথায় পিস্তল ধরে, তাদের টাকা ফেরত দিতে বলে। তবে অমর কোনো মতেই মনে করতে পারে না সে তাদের থেকে কোনোদিনও টাকা নিয়েছিল কিনা। এমন সময় অমরের সেক্রেটারি সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। অমর তার সেক্রেটারিকে বলে, অ্যাক্সিডেন্টের পর থেকে আমার বেশ কিছু জিনিস মনে পড়ছে না। আমার কোথায় কি রাখা আছে সে সবকিছু তো তুমি জানো। সেগুলোর একটা লিস্ট আমাকে করে দিও, যাতে দ্বিতীয়বার এমন ঘটনা না ঘটে। এদিকে বাড়ি এসে অহন এসে পেনড্রাইভটা চেক করলে সেখানে 3টে প্রশ্ন দেখতে পায়। বসু ঠাকুর জুট মিলের গোলমালটা কি? খড়গপুর জেলের কি কানেকশন? অফিসের সেফে আসলে কে আছে? এসব প্রশ্ন দেখে অহনা অনেক কৌতূহলী হয়ে পড়ে। তাই সে রাতেই আর বিলম্ব না করে অফিসের বক্সে কি আছে তা খুঁজতে আসে। অনেক চেষ্টা করার পর অনেকক্ষণ সবকিছু খোঁজাখুঁজি করার পর অহনা পুরনো একটা ব্যালেন্সের ফাইল ওই বক্সের ভিতর পায়। কিন্তু ততক্ষণে অমর অহনার মোবাইল ট্র্যাক করে অফিস পর্যন্ত চলে আসে। তবে অহনাকে ধরার আগে অহনা এখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন অহনা তার এক বন্ধুকে এই ব্যালেন্সটা দেখায়। আর তার কাছে সার্বিক পরিস্থিতি জানতে চাইলে তার বন্ধু জানায় এই ব্যালেন্স শিটের ফাইলে গত 7 বছরের হিসাব করা আছে। আর এই হিসাব অনুযায়ী গত 7 বছর যাবৎ তাদের ব্যবসাটা লসে চলেছে। এতদিনে তাদের এই জুট মিল বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে বন্ধ না হয়ে বরং বেশ বড় বড় টাকার অঙ্ক তাদের হাতে ঘোরাফেরা করে। সেখান থেকে অহনার মনে কনফিউশন দূর করার জন্য অহনা অমরের সেক্রেটারির সঙ্গে দেখা করে জানতে চায় তাদের ব্যবসার পরিস্থিতি কি, ব্যবসার কোনো লস হচ্ছে কিনা। তখন সেক্রেটারি জানায় তাদের ব্যবসা খুব ভালোভাবেই চলছে, এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে যা কিছু শুনেছে সবকিছুই গুজব।
এমন সময় সেক্রেটারির ফোনে একটা কল আসে। অহনাকে একটা অজুহাত দিয়ে তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে যায়। সেক্রেটারি আচরণে অহনা একটু সন্দেহ হয়, যার কারণে সে সেক্রেটারিকে ফলো করতে শুরু করে। আর কিছু দূর গিয়ে দেখতে পায় সেক্রেটারি একটা লোককে ব্যাগ ভর্তি টাকা দিচ্ছে। এই গুন্ডাগুলো কারা অহনা তা জানার জন্য তাদেরকে আবারও ফলো করা শুরু করে। আর এভাবেই গুন্ডাদেরকে ফলো করতে করতে অহনা গুন্ডাদের ডেরা এসে পৌঁছায়। আর এখানে এসে অহনা গুন্ডাগুলোর কাছে জিজ্ঞেস করে অমরের সঙ্গে তাদের কিসের লেনদেন। তখন গুন্ডাগুলো এখানে একটি টুইস্ট রিভিল করে। অমর এই গুন্ডাগুলোর সাথে মানি লন্ডারিং এর কাজ করে। এই সবকিছু জানার পর গুন্ডারা যখন অহনাকে আটকে রাখতে চায়, তখন অহনা অনেক কৌশলে তাদের থেকে পালিয়ে আসে। আর সাথে সাথে এসে ফোন করে তার বন্ধু প্রসিদ্ধকে সবকিছু জানিয়ে দেয়। এদিকে এতক্ষণ অহনার কোনো খোঁজ খবর না পাওয়ায় অমর তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে অহনা বাড়ি এসে দেখে তার শ্বশুর ছাড়া বাড়ি তার কেউ নেই। তখন সে তার শ্বশুরকে কান্না করতে করতে অমরের সমস্ত ঘটনা খুলে বলে। তার শ্বশুরের কোম্পানি থেকে রিটায়ারমেন্টের পর তার ছেলে এই কোম্পানিটা সৎ পথে চালাচ্ছে না, সে গোপনে মানি লন্ডারিং এর কাজ করে। এসব কথা শুনতে অমরের বাবা দ্রুত অমরকে ফোন করে বলে বাড়ি চলে আয়। অহনা পুলিশ স্টেশনে না গিয়ে সোজা আমার কাছে এসেছে। শ্বশুর মুখে এমন কথা শুনে অহনা অবাক হয়ে যায়। তখন অহনা বুঝতে পারে তার শ্বশুরও অমরের সঙ্গে মিলে হয় অবৈধ ব্যবসাটা করছে। তখন অহনার শ্বশুর তাকে বলে সব ফ্যামিলির একটা সিক্রেট আছে, আর সেটা পরিবারের সবার মেনে নেওয়াটাই ভালো। কিন্তু অহনা তার শ্বশুরের কথা মানতে না চাইলে এক পর্যায়ে অহনার শ্বশুর তার হাত পা ও মুখ বেঁধে স্টোররুমে লুকিয়ে রাখে। বাড়িতে অমর ফিরে আসলে তার বাবা বলে রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে তখন অহনাকে বাড়ি নিয়ে চিরতরে মুখ বন্ধ করে দিতে। যাই হোক, রাতে খাওয়ার সময় অহনার শাশুড়ি আর ননদ অহনার কথা জিজ্ঞেস করলে অমর বলে সে একটা প্রোগ্রামের জন্য হঠাৎ করে কাউকে কোনো কিছু না জানিয়ে বাইরে চলে গেছে। এরপর অমর অহনাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে আর তাকে আরো একটা সত্য ঘটনা খুলে বলে। এতদিন সবাই যাকে অমর বলে জেনে আসছে, মূলত সে অমর নয়, সে পুলিশ ইন্সপেক্টর সালমান রশিদ, যার চেহারা অমরের সঙ্গে হুবহু মিলে। অনেকদিন আগেই অফিসার উৎসব সালমানকে দেখে প্ল্যানটা করেছিল। যখন অমরের অ্যাক্সিডেন্ট হয় আর তাকে সিটি হসপিটালে ভর্তি করা হয়, তখন অমরের সঙ্গে সালমানের বদল করে দেয়। বর্তমানে অমরকে খড়গপুর জেলে বন্ধ করে রাখা হয়েছে। আর এই ব্যাপারে ডাক্তারকে রিকোয়েস্ট করে যাতে কাউকে কোনো কিছু না জানানো হয়, যার কারণে অহনা এতদিন অমরের ব্যবহারে অমিল খুঁজে পাচ্ছিল। সালমান অমরের বাড়িতে থেকে যা কিছু নিউজ পেত সবকিছুরই আপডেট অফিসার উৎসবকে জানাতো, যেমনটা আমরা আগে দেখতে পেয়েছি। এসব কিছু শোনার পর অহনের কাছে এতদিনকার অমরের স্বভাবের চেঞ্জগুলো ক্লিয়ার হয়ে যায়। এমন সময় উৎসব অমরকে ফোন করলে অমর বলে অহনা মানি লন্ডারিং এর ব্যাপারটা জেনে গেছে, তবে তাকে সব সত্যি কথা বুঝিয়ে বলায় সে পুলিশকে সাহায্য করার জন্য রাজি হয়েছে। কথাটা অমর উৎসবকে মিথ্যা কথা বলে। মূলত এতদিন অহনার সঙ্গে একসাথে থাকায় অমরের মনে অহনার জন্য বেশ মায়া হয়েছে। তখন অহনা জিজ্ঞেস করে আমার হাজবেন্ড কোথায়। তখন সালমান তাকে জেলের কথা বলে। তখন অমরের বাবা তাকে ফোন করলে সে অহনাকে গোডাউনের ঘরে বেশ কিছু তার পছন্দের খাবার এবং পরার জন্য কিছু জামা কাপড় দিয়ে যায়। আর বাড়ি ফিরে তার বাবাকে বলে সে অহনাকে চিরতরে শেষ করে দিয়েছে। অন্যদিকে খড়গপুর জেল থেকে আসল ওমর পালিয়ে যায়। অহনা যখন একা বসেছিল তখন তার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করতে অহনা অবাক হয়ে যায়। এরপর সেখানে সালমান আসলে অহনা তাকে ধোঁকা দিয়ে তার গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। মূলত অহনা তার হাজবেন্ড ওমরের সঙ্গে দেখা করতে আসে। আননোন নাম্বার থেকে তার কাছে যে কলটা এসেছে সেটা তার হাজব্যান্ডের। তবে সে আসার আগে তার সাথে করা একটা পিস্তল নিয়ে আসে। কিছুক্ষণ পর সালমান অহনাকে ট্রেস করে সেখানে পৌঁছে যায়। তখন অহনার সত্যিটা তার হাজবেন্ডের কাছে জানতে চাইলে অমর বলে আমার সঙ্গে এই অবৈধ বিজনেসের কোনো সম্পর্ক নেই, তারা মিথ্যে করে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। এমন সময় সেখানেই অহনার সামনে সালমান এসে পৌঁছায়। দুজনের দুই রকম কথাতে অহনা কনফিউজড হয়ে যায়। হাতে থাকা বন্দুকটা দুজনের দিকে তাক করতে থাকে। অমর অহনাকে বিভিন্ন কথা বলে তার দিকে কনফিউজ করার চেষ্টা করে। ঠিক সেই সময় সালমা তাকে সত্য এবং ন্যায় অন্যায় বেছে নিতে বলে। এ কথা শুনে অহনা অমরের দিকে পিস্তলটা তাক করে। আর এখানেই এই দৃশ্যের মধ্য থেকে এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। লাস্ট অব্দি অহনা কাকে মারলো আর কে বাঁচলো সেটা জানতে হলে আমাদের হয়তো পরের সিজনের জন্য অপেক্ষা করতে হবে। তাই পরের সিজনে কি হলো সেটা জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
যদি আপনাদের আমার এক্সপ্লেইনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।